দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, সোজা সাপটা চ্যালেঞ্জ ঘরেই দেশে গঠিত হচ্ছে জোট সরকার। আগলিবার 400 পার স্লোগান দিয়ে যে নরেন্দ্র মোদী নতুন দেশ গড়ার ডাক দিয়েছিলেন, সেই মোদীকে এখন এই দেশের রাজনীতিতে আয়রাম গয়রাম বলে পরিচিতদের কাঁধে ভর দিয়ে দেশ চালাতে হবে। ইতিমধ্যে নাকি নরেন্দ্র মোদীর বিগত সরকারের গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত বাতিলের প্রসঙ্গ তুলেছেন বর্তমান জোট সঙ্গীরা। অর্থাৎ মোদীর বিদায়ী সরকারের অনেক সিদ্ধান্ত এবার জোট সরকারে এসে চ্যালেঞ্জের মুখে পড়বে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার বিজেপির মন্ত্রীর সংখ্যা কমে। শোনা যাচ্ছে কোনো কোনো জোট সঙ্গী নাকি তাদের মোট সাংসদের অর্ধেক সংখ্যার মন্ত্রিত্ব চেয়েছেন। অর্থাৎ এবার মোদীকে বিরোধী দল নয়, আগে নিজের জোটের শরিক দলের চ্যালেঞ্জ বা চাপ মোকাবেলা করতে হবে। নিশ্চিতভাবে জোট সরকার গঠন নিয়ে নরেন্দ্র মোদীর গত 10 বছরের অভিজ্ঞতা বদল করতে হবে। পাশাপাশি এতদিন মোদী সরকার বলে বিজেপির যে প্রচার ছিল, এবার তাতে বদল আনতে হবে। ভারতীয় রাজনীতির এক শ্রেণীর আয়রাম গয়রাম নেতাদের হাতে এবার খেলতে হবে মোদী অমিত শাহকে। নাইডু, নীতিশ বা শিন্ডে দেশের মানুষ জানেন এরা নিজেদের স্বার্থে কিভাবে নীতি আদর্শ বাদ দিয়ে দল বদল করে। ফলে মোদীর সামনে এখন আসল বিপদ ওই ত্রিরত্ন নাইডু, নীতিশ এবং শিন্ডে। ঘরে এদের মোকাবেলা করার পর বাইরে ইন্ডিজুটের চ্যালেঞ্জ এবং পূর্বোত্তরের কিছু রাজ্য কিন্তু মোদীর কাছে এখন নতুন করে সংকট তৈরি করবে। সব মিলিয়ে বলা চলে যে মোদীর সামনে এখন সবার আগে জোট সামাল দেওয়া এবং তারপর বিরোধী জোট। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে মোদী যেভাবে দেশ পরিচালনা শুরু করেছিলেন তাতে লাগাম টানা দরকার ছিল, আর এই কাজটা করে দিয়েছে দেশবাসী। এখন দেখার জোট সরকারটা কিভাবে চালান মোদী। বিদেশি বিতরণ নিয়ে হুমকি মথার বিধায়ক রঞ্জিতের। 1971 সালের 25শে মার্চের পর যারা রাজ্যে এসেছেন তাদেরকে চিহ্নিত করে ত্রিপুরা থেকে বিতাড়িত করতে হবে, না হলে আরএসএস, বজরং দল এবং ত্রিপুর সেনার মতো স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে গোটা রাজ্যে আন্দোলন শুরু করা হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হুমকি দিয়েছে ত্রিপুরামতার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার আগে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস পিপলস কাউন্সিলের তরফ থেকে একগুচ্ছ দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যপালের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে প্রাক্তন বৈরীদের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে প্রাক্তন এটিটিএফ প্রধান রঞ্জিত দেববর্মা ছাড়াও ছিলেন মতিলাল দেববর্মা, ধনু কলই ও আত্মসমর্পণকারী বৈরী নেতা রবীন্দ্র রিয়াং। ডেপুটেশনকালে প্রাক্তন বৈরী নেতারা রাজ্যপালের হাতে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। রাজ্যপাল দাবিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ডেপুটেশন শেষে দাবিগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেছেন, 1993 সালে এটিটিএফ সংগঠনের সাথে এবং 1988 সালে টিএনবি বৈরী সংগঠনের সাথে সরকারের চুক্তি হয়েছিল। সেই মোতাবেক বৈরী সদস্যরা একে একে স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু আত্মসমর্পণকালে সরকারের তরফ থেকে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজ পর্যন্ত তা পূরণ করা হয়নি। ফলে প্রায় 8,000-এরও বেশি আত্মসমর্পণকারী বৈরীরা আজও বঞ্চিতই রয়ে গিয়েছে। অবিলম্বে প্রতিশ্রুতি মোতাবেক আত্মসমর্পণকারী বৈরীদের জন্য সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। শুধু তাই নয়, বিজেপির শরিক দল ত্রিপুরামতার বিধায়ক আজ গোটা রাজ্যে ইনার লাইন পারমিট চালু করার দাবিও। ছাত্র জবাইয়ের প্রস্তুতি পাকা। মাধ্যমিক এবং দ্বাদশের ফল প্রকাশের পর ছাত্র ধরতে বিদ্যা ব্যাপারীরা নখ দাঁত বের করে নেমে গিয়েছে ময়দানে। ছাত্রছাত্রীদের এরিয়ার কাউন্সিলিংয়ের নাম করে এবং উচ্চশিক্ষার পথ নির্দেশনার দোহাই দিয়ে কার্যত পকেট কাটার ধান্দাবাজির আসর বসিয়েছে। বাম আমলের দীর্ঘ সময় জুড়ে চিটফান্ডের মতোই এই বিদ্যা ব্যাপারীরা আগরতলা সহ রাজ্যের মহকুমা শহর পর্যন্ত তাঁবু বিছিয়ে রাখলেও প্রথম বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়কাল থেকেই সরকারের কঠোর মনোভাবে বিদ্যা ব্যাপারীরা কার্যত লেজ গুটিয়ে পালায়।
কারণ বাম সরকারের আমলে তৎকালীন শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী এবং উপজাতি কল্যাণ ও তপশিলি জাতি কল্যাণ মন্ত্রীর আশ্রয় প্রশ্রয় এবং সরাসরি সুবিধা লাভে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শুধু সাধারণ শিক্ষার্থী নয়, রাজ্য সরকারের উপরেও থাবা বসিয়েছিল। একসময় ঠকবাজদের পাল্লায় পড়ে সরকারও স্পন্সরশিপ প্রকল্পগুলো তুলে দিয়েছিল এদের অনেকেরই হাতে। কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর কঠোরভাবে বিদ্যা ব্যাপারীদের নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী ডাক্তার অধ্যাপক মানিক সাহার সরলতা এবং উদারতাকে পুঁজি করে বিদ্যা ব্যাপারীরা এবার ফের গাজারা দিয়ে ময়দানে নেমেছে। গত বছর থেকেই এরা পুরনো ঢঙ্গে আগরতলা সহ মহকুমা শহরগুলোতে তাঁবু গেড়ে একেবারে ছাত্র ভর্তির রিডাকশন সেলের মেলা বসিয়েছে। দেশের অখ্যাত ও অনামী প্রতিষ্ঠানগুলোকে এনে হাজির করিয়ে এদের কাছ থেকে ছাত্র ভর্তি পিছু মোটা অঙ্কের অর্থ কামাইয়ের ধান্দা করছে দালালরা। আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে লুটিয়ে পড়ার উপক্রম হয়েছে। জানা গিয়েছে এদের উপরে সরকারি নিয়ন্ত্রণ বর্তমানে প্রায় না থাকার ফলে সাধারণ সহজ সরল মানুষেরা তাদের ছেলেমেয়েদেরকে অতি সহজেই বহিরাজ্যের নানা প্রতিষ্ঠানে ভর্তি করানোর সুযোগ পাওয়ার আশায় এই এডুকেশন ফেয়ার, এডুকেশন হাব কিংবা কেরিয়ার ফেয়ার ইত্যাদি পাল্লায় পড়ে সর্বশান্ত হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যেই আগরতলা শহরের মেলার মাঠ এলাকায় বিভিন্ন ধরনের বিদ্যা ব্যাপারীরা মেলা বসিয়েছে, যার উদ্দেশ্য একটাই, সরল সহজ মানুষদের টেনে এনে তাদের ব্রেন ওয়াশ করে ছেলে মেয়েদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোভনীয় পোস্ট দেখিয়ে ভর্তি করিয়ে দেওয়া। সরকারি তরফে কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় বিদ্যা ব্যাপারীরা সহজেই এই কাজে সফল হয়ে যাচ্ছেন। বাম আমলেই একসময় জনৈক মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বেঙ্গালুরু ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একেবারে জায়গির হয়ে বসেছিল। বিষয়টি নিয়ে বিধানসভাও একসময় উত্তাল হয়ে উঠেছিল। বিধানসভা অভ্যন্তরে আর ইনস্টিটিউশন সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। পরে বিধানসভার সর্বদলীয় টিম সেই প্রতিষ্ঠানগুলো সফর করে যে রিপোর্ট দিয়েছিল তা উদ্বেগজনক। এমন সব শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে এসে ছাত্র ধরে নিয়ে যাচ্ছে যেখানে হোস্টেল ফ্যাসিলিটি নেই, যা আছে তা গোয়ালঘরের মতো, ল্যাবরেটরি ফ্যাসিলিটি নেই এবং আস্ত শিক্ষা প্রতিষ্ঠানটি কার্যত শরণার্থী শিবিরের মতো। এরাই নানান ছলাকলা করে একাংশ মিডিয়াকে কবজা করে তাদের সাহায্যেই ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছে, যেখানে কার্যত শিক্ষার নামে সার্টিফিকেট হাতে তুলে দেওয়ার কার্যক্রম জারি রয়েছে। এইরকমই বেশ কয়েকটি ছাত্র ধরার মেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, আবার এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে কয়েকটি, আগামীতে বেশ কয়েকটি হবে, যেখানে ছাত্র জবাই করার এবং তাদের পরিবারকে সর্বশান্ত করে ফেলার প্রস্তুতি প্রায় পাকা করে ফেলেছেন দালালরা। এদের মোহনীয় কথার ফাঁদে যারাই পড়েছেন তাদের সংসারেই অন্ধকার নেমে এসেছে। শিক্ষানুরাগী মহলের দাবি, অবিলম্বে এই মেলার উপরে নিয়ন্ত্রণ আনুক সরকার এবং নির্দিষ্ট মানদণ্ড সরকারের কাছে প্রমাণের পরই ছাত্র ভর্তির অনুমতি পাক এই প্রতিষ্ঠানগুলো। কিন্তু বর্তমানে যেভাবে একেবারে সরকারের জ্ঞাতসারে ছাত্রদের হাড়ি কাটে বলি ছড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, তা যথেষ্টই উদ্বেগজনক এবং রাজ্যের ছাত্র যুব সমাজকে একেবারে পথে বসিয়ে দেওয়ার সামিল। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, এনডিএর সভায় মোদির মুখে নেই রাম মন্দির ও হিন্দুত্ববাদ। রাম মন্দির নিয়ে প্রচার করেছিলেন লোকসভা ভোটে, কিন্তু এনডিএ শরিকদের সামনে বক্তব্য রাখার সময় রামের প্রসঙ্গ পর্যন্ত তুললেন না। রাম মন্দির, রাম রাজ্য কোনো কিছুর ধারপাশ দিয়েই গেলেন না নরেন্দ্র মোদী, বরং গলায় শোনা গিয়েছে এনডিএ শরিকদের একত্রীকরণের সুর। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বহু চর্চা শুরু হয়েছে মোদীকে ঘিরে। একক সংখ্যাগরিষ্ঠতা এবার বিজেপি পায়নি, এনডিএ শরিকদের উপরে এখন নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীর, অমিত শাহদের। নরেন্দ্র মোদীর বক্তব্যেও এবার অনেক ঝাঁজ কমেছে। নির্বাচনের প্রচারেও মোদী সরকার বলে বার্তা দেওয়া হয়েছে। ভোটের প্রচারে রাম মন্দির ছিল অন্যতম বড় ইস্যু। প্রবল হিন্দুত্ববাদের ঝড় তুলেছিল বিজেপি,
কিন্তু দেখা গিয়েছে হিন্দুত্ববাদের ঝড় এবার বুমেরাং হয়েছে। খুদ উত্তরপ্রদেশেই নরেন্দ্র মোদী, অমিত শাহ